আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনারা জেনে খুশি হবেন, এই পর্বটি আমাদের 100তম পর্ব। শুরু করেছিলাম ভীষণ এক বিপর্যয়ের মধ্য দিয়ে, ভেবেছিলাম সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু দেশটা যেন আরো অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। তারপরেও আমাদের চলতে হয়, পথ চলতে হয়, আমরা আমাদের কাজটা করে যাই। নিশ্চয়ই দেশটা একদিন ঠিক হবে, খুব দ্রুতই ঠিক হবে। আজকে 100 পর্ব প্লাস আমাদের সাথে আমাদের 15ই আগস্ট আমাদের শোকের দিন, শোকের মাস। পুরো আগস্ট মাসটাই আসলে একটা আহ, শোকের মাস, কষ্টের মাস, আমাদের লজ্জারও। তো সবকিছু মিলিয়ে সেই জন্য আমরা এমন একজন অতিথি নির্বাচন করেছি, যিনি আমাদের এই শোটিকে, আমাদের আজকের পর্বটিকে আরো বেশি, উনি আসলে আরো বেশি অলংকৃত হবে, আরো আমি জানি আমাদের দর্শকদের ভালো লাগবে। আমি শুধু একটা কথা আমাদের ছোট, যারা ছোট আছেন, তরুণ আছেন, তাদেরকে বলতে চাই যে মানুষকে অসম্মান করে, বড়দের মানে বয়স্কদের অসম্মান করে নিজে সম্মানিত হওয়া যায় না। আমরা যেন এমন কোনো আচরণ না করি যেটা আমরা, আর কথা হচ্ছে এমন একটা জিনিস যেটা একবার বলে ফেললে এটা ফিরিয়ে আনা যায় না। যে এমন আচরণ যেন আমরা না করি যেটা আমাদের পরবর্তী প্রজন্ম যেটা শুনে ভালো কিছু শিখবে না, এবং আমাদের বাচ্চাদের কাছে যেন আমাদের মাথা হেট না হয়ে যায়। এটা আমি সবাইকে বলছি, তরুণ, নবীন, সবাইকে। আপনারা রাজনীতিতে বা যে কোনো কিছু মতানৈক্য থাকবে, মতপার্থক্য থাকবে, কিন্তু সেটাকে আহ, অনেক শালীন ভাষায় প্রকাশ করা যায়। মানুষ বয়োজ্যেষ্ঠদের যেন অসম্মান না করি, এটুকুন যদি আমাদের, বিশেষ করে তরুণ প্রজন্মকে আমি বলতে চাই। আপ- আপনাদের কাছে আমার আর্জি আর কি, শুনবেন না শুনবেন সেটা আপনাদের বিবেচনা। চলুন তাহলে শুরু করি। আমাদের আজকের অতিথি, ওনার অনেক পরিচয়। তিনি একজন আইনজীবী, তিনি একজন রাজনীতিবিদ, বর্ষিয়ান রাজনীতিবিদ। তিনি বিএনপির অ্যাডভাইজার। এবং তার সবচাইতে বড় পরিচয় যেটা আমি এখন বলবো সেটি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। ফজলু আঙ্কেল, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আপনাকেও আপনার প্রতিষ্ঠানকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই সময় আমাকে স্মরণ করার জন্য। আমি জানি যে ঠিক আছে। আপনার অনেক মানে ব্যস্ততা যায়, অনেক কিছু যায়, মানসিক কষ্টের মধ্যেও যাচ্ছেন। তো তারপরেও আপনার শরীরটা ভালো আছে? হ্যাঁ, আছে। আমি ভালো আছি। শরীরটা ইদানিং কালে কয়েকদিন জ্বর ছিল, গতকালকে থেকে আমি আল্লাহর রহমতে ভালো আছি। যাক, শুনে ভালো লাগলো। আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি। মনে হয় মাথার উপরে আশীর্বাদের হাতগুলো আছে, সেটাই একটা বড় পাওয়া। আর আমাদের আজকে 100 পর্ব, আমি বললাম 100তম পর্ব প্রায়। সাথে এই হচ্ছে, জন্য আপনাদেরকে আমি অভিনন্দন জানাই যে আপনারা আমাকে এই সময়ে স্মরণ করছেন। 100 পর্ব, এই কারণে আমি অভিনন্দন, এই প্রতিষ্ঠানকে অভিনন্দন জানাই। ধন্যবাদ। আর আমাদের শোকের সরি। মাস, এটা 15ই আগস্ট, এইটা যাবেও 15ই আগস্টে। সো আমি শুরু থেকে, এই জায়গা থেকেই শুরু করি। 32 যখন নাকি বুলডোজার দিয়ে ধ্বংস করা হলো, এরপরে আপনার সাথে আমার কোনো এটা নিয়ে কথা হয়নি। এই যে আজকের এই মাসটাকে আমরা এভাবে দেখছি, গত বছর একভাবে উদযাপন করলো বর্তমান সরকার, নেচে গেয়ে পুড়িয়ে, এবছর সেটাকে ভেঙেও ফেলা হলো। মুক্তিযুদ্ধকে এই যেভাবে আহ, মানে মনে হচ্ছে যেন ইরেজ করে দিতে চাচ্ছে, মুছে দিতে চাচ্ছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনি এটা অনেকবার বলেছেন, আপনি কি বলবেন যে আপনার অনুভূতিটা কেমন হয় আপনি যখন এগুলো আপনার চোখের সামনে হতে দেখছেন? কারণ রাজনীতিবিদরা তো এসব কাজ কখনো করেননি, এইভাবে তো করেননি। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা, এই কথাগুলো আমি এতবার বলেছি, এবং সেই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা 24-5 আগস্টের পর থেকে এত বেশি অপমানিত হচ্ছে যে যখন কেউ প্রতিবাদ করছে না, ভয়ে হোক বা অন্য কোনো কারণে হোক, তখন আমার মনে হয়েছে আমার দায়িত্ব প্রতিবাদ করা। কারণ আমি মুক্তিযোদ্ধা শুধু ছিলাম না, আমি এদেশের বহু সন্তানকে যুদ্ধে নিয়ে গেছিলাম, যাদের অনেকেই বর্ডারে কবরে পড়ে আছে। কাজেই তাদের রক্তের কাছে আমার ঋণ আছে। তাদের মা বাবার, যারা এখন আর পৃথিবীতে নাই,
অনেকে মুক্তিযোদ্ধার মা বাবা নাই বলতে গেলে পৃথিবীতে, সেই মা বাবার প্রতিও আমার একটা দায়িত্ববোধ আছে। যদি আমি এই দায়িত্ববোধটা পালন না করি তাহলে আমি মুক্তিযোদ্ধা না, এমনকি আমি মানুষও। যে কারণে প্রথম দিন থেকে যখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শুরু হলো, আমি যখন বুঝতে পারলাম যে বাস্তব একটা ঘটনা ঘটে গেছে, এই দেশে একটা জঙ্গিবাদী প্রতি বিপ্লব হয়ে গেছে, যারা এই দেশটাকে আফগানিস্তান পাকিস্তান বানাতে চায় এবং 71-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়, আমার তখনই মনে হয়েছে আমি প্রতিবাদ করব। এতে গতকালকে পর্যন্ত আমার জীবনের উপরে এমন রিস্ক গেছে এবং আছে এখনো। আমি 18 কোটি মানুষকে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি যে কালকে একটি দলের নেতারা বলেছে ফজলুর রহমানের উপরে মব জাস্টিস তারা চালাবে। কাজে আমার এই বয়সে মব জাস্টিস চালানোর অর্থ আমি বুঝি, হয়তোবা যে কোনো সময় তারা আমাকে পৃথিবীতে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। আমি আল্লাহর উপরে ভরসা করে সত্য কথাগুলো বলে যাচ্ছি। এই দেশটা কেন সৃষ্টি করেছিলাম জানি না। তুমি এমন একটা পরিবারের সন্তান, তোমাকে দেখলেই তোমার পূর্বপুরুষদের কথা আমার মনে হয়। তোমার পরিবারের সন্তানই কামালপুরের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, 11 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন, পা হারিয়েছিলেন, যুদ্ধাহত হয়েছিল কর্নেল তাহের বিরুদ্ধে, আবু তাহের বিরুদ্ধে। তোমার পরিবারের প্রায় সবাই, তোমার বাচ্চা যারা সবাই মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, বীর বিক্রম আছে, বীর প্রতীক আছে আছে। তোমরা আবার পরবর্তী সময়ে দেশের ফাঁসিতে ঝুলেছে তোমাদের চাচা, যেটা পৃথিবীর ইতিহাসে কোন মুক্তিযোদ্ধাকে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে ফাঁসিতে ঝুলানো হয় তার ইতিহাস নাই। আমার তোমাদের পরিবারের প্রতি অন্য কোনো কারণে নয়, শুধু মুক্তিযুদ্ধের কারণে আমার অনেক বেশি শ্রদ্ধা আছে। আমাদের প্রধান উপদেষ্টা গেলেন লন্ডন, বিভিন্ন কথা বলে সরকারি সফরে, কিন্তু আসল কাজটা ছিল আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের সাথে দেখা করে একটা ফয়সালাতে আসে। এবং আপাত পর্যায়ে যা দেখেছিল দেশের মানুষ, যে একটা ফয়সালা হয়েছে, একটা ইলেকশন হয়ে যাবে, এবং ইলেকশন হইলে পরে ইউনূস সাহেব মেজরিটি পার্টির হাতে তাদের দায়িত্ব ছেড়ে চলে যাবেন, রাজনীতিবিদদের কাছে রাজনীতি আসবে, দেশ আসবে, আপাতত ট্রেনটা একটা লাইনে উঠবে, আমরা সবাই শান্তি হয়েছিলাম। ঠিক তার পরের দিন আমি একটা টক শোতে গিয়েছিলাম, সেইখানে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনাদের নেতা এবং ইউনূস সাহেবের মধ্যে যে কথা হইলো ইলেকশন কি দেশে হবে। আমি তখন বলেছিলাম যেহেতু আমাদের নেতা বলছে ইলেকশন হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ, কাজে আমার তো এটা বলতে হবে হবে, কিন্তু যেদিন নেতায় অন্য কথা বলবে সেদিন আমিও অন্য কথা বলবো। ওই দিন একদিন পরেই কিন্তু কথাটা আমি বলেছিলাম। আজকে দেখলাম আমাদের নেতা একটু অন্য কথা বলছে, যে ইলেকশন নিয়ে চক্রান্ত হচ্ছে। অথচ মাত্র 5 তারিখে রাত্র 8টা 20 মিনিটে 5ই আগস্ট ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে কথা দিলেন যে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, রমজানের আগেই ইলেকশনের ডেট ঘোষণা করার জন্য আমি দিয়ে দিব। কার কাছে? প্রধান নির্বাচন কমিশনারকে আমি অনুরোধ পত্র পাঠাবো, এবং অ্যাকর্ডিংলি তিনি পাঠালেন। এখন পর্যন্ত নির্বাচনের ডেট হইল না, কিন্তু এটা বোঝা গেল যে ইউনূস সাহেবরা ইলেকশন দিতে চায়। কিন্তু তারপরেই দেখা গেল ইউনূস সাহেবের নিজের যে দল, যাকে সবাই কিংস পার্টি বলে, যে কিছু ছেলে পেলেকে সৃষ্টি করে এই দেশে 5ই আগস্টের নেতৃত্ব দেওয়া হয়েছে, আমি কথাটা এইভাবেই বল, সেই সব ছেলে পেলেরা 5ই আগস্টের পর থেকে আস্তে আস্তে নিজেদের চরিত্রের পতাকা তারা উন্মোচন করতে শুরু করলেন। এবং মানুষ দেখলো যে এইসব ছেলেরা যারা 834 জন হোক আর 1,500 মানুষকে হত্যা করাইল বা শহীদ হইল, শত শত মানুষ আহত হইল, এইসব ছেলে পেলেরা নেতৃত্ব দিল, আসলে এরা নেতৃত্ব দেয় নাই, এরা হইল অন্য কারো পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য, কুপরিকল্পনা, 54 বছরের কুপরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য এই ছেলেরা শিকন্ডি হিসাবে কাজ করছে। এখন এটা সবাই মনে করে সেই কালো শক্তির নাম হলো জামাত। সেই জামাতের সৃষ্টি করা ছেলেরা এখন এটা খুব ক্লিয়ারলি বুঝে যাচ্ছে। গতকালকে দেখলাম, গতকালকের আগের দিন জামাত বললো পিআর যদি না হয় আমরা ইলেকশনে যাব না। হুম। আজকে আবার দেখলাম এই ছেলেরা, এনসিপির ছেলেরা বললো আমরা কিছুতেই ইলেকশনে যাব না, ফেব্রুয়ারি ইলেকশন হইতে দিব না।
এবং আরেকটি ছেলে বলে ফেললো, আমি নাম এদের বলতে চাই, এইসব ছেলে পেলে কয়েকটা 5-7টা ছেলে পেলে যাদেরকে এখন সারা দেশব্যাপী যাদের ব্যাপারে মানুষের প্রশ্ন আছে, আসলে কি এরা কারা, এরা কি করতে চাই দেশটা নিয়ে। সেই ছেলেদের একজন বলে ফেললো আজকে যে আমরা আয়না প্রয়োজনে ডিজিএফআই ক্যাম্প আক্রমণ করি। আয়নাগর তো দেখেন নাই, আয়নাগরে আপনার এরকম কিছু ছিল। অথচ এদের বাড়ি ঘরের খোঁজ নিলে, এদের ছাত্র রাজনীতি বা যুব রাজনীতির খোঁজ নিলে দেখা যায় এরা কেউ কোনোদিন রাজনীতি করে নাই। দু একটা ছেলে করত শিবির, মনে ছিল জঙ্গিবাদ, কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে ছাত্রলীগের ভিতরে ঢুকছিল কিছুদিনের জন্য। এরা কান্দে কান্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং হাসিনার নামে বক্তৃতা করত পক্ষে। এখন এমন বক্তৃতা করে যেটা শুনলে পরে মানে কানে আগুন লাগে, যে এই বক্তৃতা এইসব ছেলেরা বঙ্গবন্ধু সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে কেমনে করে। কাজে এটা বোঝা যায় যারা 5ই আগস্টে এই মানুষ হত্যা হইলো বা শহীদ হইলো, সেই 5ই আগস্টে তারা রং বেরঙের পোশাক পরিয়া বিমানে চড়ে কক্সবাজার যায় সমুদ্রের হাওয়া খাওয়ার জন্য, যেসব ছেলেরা, এরা এই দেশের কি করবে, কত ভালো করবে, এটা কিন্তু মর্নিং সজদা দেখলেই বোঝা যায়। অনেকে বলে আমাদের ময়মনসিংহ অঞ্চলে একটা কথা আছে, ছেলে ফোলার মতো আচার খাইছে। এখন যেন মানুষ এটা ভাবতে শুরু করছে যে ছেলে মানুষদের কাছে বাংলাদেশের মানুষ এখন বোকা হয়ে গেছে বলবো, অপমানিত হয়ে গেছে বলবো। এবং তাদের নেতার নাম হলো জনাব মোহাম্মদ ইউনূস সাহেব। হ্যাঁ, এবং একটা লোক তাদেরকে বলতেছে তোমরাই হবা প্রধানমন্ত্রী, তোমাদের দলই হবে নেতা। এদেরকে নেতা বানাইতেছে। এদের কোনো ইতিহাস নাই, কোন ধরনের পূর্ব ইতিহাস, ছাত্র রাজনীতি বলে কোনো ইতিহাস নাই। এইসব ছেলে মেম্বারি ভোটে দাঁড়াইলে পাশ করবে না এইসব ছেলে পেলে। অথচ সারা দেশ এখন তারা চালাচ্ছে এবং তাদের কথায় সারা দেশ চলছে, এবং তাদের পিছনে আছে জামাত ইসলাম। কাজে জামাত ইসলাম যখন মনে করতেছে বা কয়ে দিছে ইলেকশনে যাবে না, পিয়ার না হইলে, আর তারা যখন ডাইরেক্টলি বলছে ইলেকশন করতে দেব না, এখন প্রশ্ন আসছে ইলেকশন হবে কিনা। এখন দেখলাম যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলছে ইলেকশন নিয়ে চক্রান্ত হইতেছে। এবং মানুষ এখন হতাশ হয়ে যাচ্ছে যে এই দেশে বুঝি আর কোনোদিন ইলেকশন হবে না, এই দেশে শুধু চক্রান্ত হবে। সেই চক্রান্ত গুলো কিরকম চক্রান্ত? ওই যে 1757 সনে পলাশীর প্রান্তরের আগে চক্রান্ত রবার্ট ক্লাইভরা করছিল, মীর জাফরকে সাথে নিয়া, ঘসেঠি বেগমদেরকে সাথে নিয়া, সেই ধরনের একটা চক্রান্ত সোনার বাংলাকে আবার দখল করা যায় কিনা। এবং সেই দখল করার জন্য এক সময় যেমন করে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলিকাতার, হ্যাঁ, তা কিছু টাকার বিনিময়ে কলিকাতার ম্যানেজারই নিছিল, কলিকাতার লিজ নিছিল, সুতানুটি কলিকাতা সহ 3টে এলাকার লিজ দিছিল। আমার কাছে মনে হইতেছে এইরকম ভাবে আরেকটা শক্তি আজকে 2025 সনে আইসা আমাদের বাংলাদেশে 3টে এলাকা আবার লিজ দিতে চায়। 1 নম্বর এলাকা হলো চট্টগ্রামের সমুদ্র বন্দর, 2 নম্বর এলাকা হলো চট্টগ্রামের এইটাকে বলে এই, মানে করিডোর, আর 3 নম্বর এলাকা হলো চট্টগ্রামের সেই সেন্ট মার্টিন দ্বীপ। এই 3টা নিয়ে দেখা যাচ্ছে যে এখানে কন্ডিশন অলরেডি সৃষ্টি হয়ে গেছে, এবং এইগুলা ফুলফিল করার জন্য এই ছেলেগুলা সামনে থেকে যত ধরনের বাজে কথা, বাজে কাজ এবং মানুষকে অপমান করা, এই ছেলেগুলা সামনে আসার পর থেকে অরিজিনাল যারা পলিটিক্স করতো তাদের কোনো এই দেশে মান নাই, ইজ্জত নাই, সম্মান নাই। এই দেশে তাদের তাদের বিরুদ্ধে এমন ধরনের বেয়াদবি বেতমিজি কথা বলা হয়, এমন ধরনের তাদের বাপের বড় যে লোকজন এখনো যারা রাজনীতি করে 60 বছর 65 বছর যাবৎ, তাদেরকে এইসব ছেলে পেলেরা এইরকম ভাবে কথা বলে অপমান করে। আর এইটাকে ইউনূস সাহেবের প্রশাসন থেকে ধরে, আর কারা সমর্থন করে দেন, কিন্তু ইউনূস সাহেব এমন ভাবে সমর্থন করে যে এই দেশে রাজনীতি করতে গিয়ে শুধু মৃত্যুর ঝুঁকি না, প্রতি মুহূর্তে অপমানিত মনে হয় নিজেকে, এবং মৃত্যুবরণ করতে ইচ্ছা করে। এই অবস্থাটা চলছে। ইলেকশন হবে বলে এখন আর কেউ বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না যে এই দেশে একটা ইলেকশন হইতে পারে। অথচ দেশের যিনি প্রধান নেতা এখন অফিসিয়ালি, তিনি কিন্তু চুপচাপ আছেন। উনি কিন্তু শুধু শুনে যান, মুখ তার বন্ধ, কান তার খোলা, আর মাঝে মধ্যে একটু মুস্কি হাসি, এছাড়া আর কিছু করেন না। কি করেন মানুষ এটা জানতেও পারে না। কিন্তু দেশে কোনো আইন নাই, দেশে কোনো আদালত নাই, কোনো মানুষের কোনো সম্মান নাই, ইজ্জত নাই, দেশে কোনো বিচার ব্যবস্থা নাই, দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, কিচ্ছু নাই।
প্রতিদিন মানুষ মারা যাচ্ছে বিনা কারণে, এইরকম যদি দেখেন সারা দেশব্যাপী এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে, যে অবস্থায় একটা মানুষ কিছুতেই দেশে সম্মান নেওয়ার দূরের কথা, নিঃশ্বাস নিয়ে বাঁচার মতো অবস্থা আর এখন এই দেশে ইউনূস সাহেবরা রাখেন। এই অবস্থায় আমরা এই দেশ কোথায় যাবে আমি সঠিকভাবে বলতে পারবো না। তো ওইটা জানি ইউনূস সাহেবের নেতৃত্বে কোনো ভালো কাজ হবে বলে আমি এখন আর আশা করতে পারি না। হ্যাঁ, আসলে অবস্থাটা তো এরকম যেমন মানে এখন যে নির্বাচন নিয়ে তারা যে করছে, আসলে ইউনূস সাহেব নির্বাচন দিবে না এটাই হচ্ছে কথা। এবং সবচাইতে বড় কথা যেটা আরেকটা প্রশ্ন বাজারে মানে সবাই বলছে যে ইউনূস সাহেব যদি নির্বাচন একটা যেন তেন করে দেনও, সেটাই বা কতটা গ্রহণযোগ্য হবে আদৌ, সেটা কাদের জন্য তিনি নির্বাচন দেবেন বা কিছু, সেটা নিয়েও একটা ধোঁয়াশা থেকে মানে উঠছে আস্তে আস্তে। তো এই অবস্থাতে এখন ইউনূস, একটা জিনিস বোঝা যাচ্ছে যে ইউনূস সাহেব নির্বাচন দিবেন না। এবং ইউনূস সাহেব এই ধরনের ছেলে পেলেগুলা যাদের ঠিকানা নাই, কিছু নাই, যাদের শিক্ষা নাই, দীক্ষা নাই, যাদের কোনো, সবচাইতে বড় কথা তাদের কোনো উদ্দেশ্যও নাই এবং তাদের চিন্তার ক্ষেত্রটাই তৈরি হয়নি, ওই মানুষগুলোকে উনি নিয়েছেন কারণ উনি চান, উনি ক্ষমতাটা ভোগ করছেন এবং সেই মানুষগুলোই কে উনি ব্যবহার করছেন, এই এই ছেলেগুলোকে, এই তরুণগুলোকে উনি ব্যবহার করছেন, এই এই গোষ্ঠীটাকে। সেটা বুঝতে পেরেছি, কিন্তু এখন দেশের যে অবস্থা, সংবাদপত্রের কোনো স্বাধীনতা নাই, আইনজীবীরা মানে বিপর্যস্ত, কি প্রতিদিন কোর্টের ভিতরে যে আপনি যে দেখেন কি হাতাহাতি, মানে কিরকম একটা ভয়াবহ পরিস্থিতি, বিচারকদের হাতে হাত করা, মানে এই যে একটা বাক স্বাধীনতা নেই, ফ্রিডম অফ এক্সপ্রেশন নেই, কিচ্ছু নেই। এই অবস্থায় বাংলাদেশের সংবাদপত্র থেকে ধরে যে আইনজীবী সমিতি আছে এবং ব্যবসায়িক সমিতি আছে, ব্যবসায়িক সংগঠনগুলো আছে, এই যে প্রত্যেকটা পেশাজীবী সংগঠনগুলো আছে, আপনার কি মনে হয় আপনি কয়েকজন মুক্তিযোদ্ধা ছাড়া তো কেউ কথা বলছেন না? আমি তোর প্রশ্ন উত্তরে বলবো, আমি প্রতিদিন সকাল 9টায় কোর্টে যাই জি। আর বিকাল 5টায় ফিরি, শুধু শুক্র শনিবার বাদ। বাকি 5 দিন আমি সকাল 9টায় কোর্টে যাই, বিকাল 5টায় ফিরি, এবং সারাদিন আমি কোর্টেই ব্যস্ত থাকি। আমি কিন্তু এমএচআর উকিল না, আমি কিন্তু একটিভ উকিল বাংলাদেশের। জি। এবং সবচেয়ে বোধহয় আমি জুনিয়রদের মামলাগুলো আমি জুনিয়রদের কথা মতো করে দিই, যে যখন আসে ঠিক আছে, আমি এটা চেষ্টা করি যে দলমত করি না। আমি, আমার কথা হলো, আমি যা আইন দেখি, আমি এখানে 50 বছর আগে ঢুকছিলাম, 50 বছর না, 47 বছর আগে ঢুকছিলাম। আমি 47 বছর আগে যা দেখছিলাম আর এখন যা দেখতেছি, বিশেষ করে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট, এর মধ্যে যোজন যোজন তফাৎ আছে। এখন এটা কোনো কোর্ট না, আমি সবসময় বলি এটা কোনো কোর্ট। এরা নিজেরা আদেশ দেয় না, কারো আদেশে চলেন আমাদের মহান বিচারপতিরা, এটা কিন্তু বুঝে যায় না। কিন্তু আমরা কিন্তু ফিল করি, বাতাস গায়ে লাগলে দেখা যায় না, কিন্তু আমরা ফিল করি দক্ষিণ দিক থেকে বাতাস আসতেছে। ঠিক তেমনি আমরা বিচারপতিদের আচার আচরণে ফিল করি তারা যেন সঠিকভাবে বিচারটা করতে পারছে না, কোথাও থেকে তারা ইনস্ট্রাক্টেড হচ্ছে। খুব ক্লিয়ার কথাটা বললাম, আপনাকে ইনস্ট্রাক্টেড হচ্ছে। আমরা এইটাও দেখি, আগে হাইকোর্ট যদি একটা আদেশ দিছে যে জামিন হোক বা অন্য কিছুর ব্যাপারে রুল স্টে হোক, পট করে কেউ সুপ্রিম কোর্টে যায় নাই, চেম্বার জজে যায় নাই। কিন্তু এখন প্রত্যেকটা মামলা 2বার করে, প্রথমে রুল পাইলে যায়, পরে আবার রুল অ্যাবসলিউট হইলে যায়। এগুলো আপনাকে বলে আমি সময়টা নষ্ট করতে চাই না, শুধু বলতে চাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট ঠিক মতো ভাবে চলছে না। আর হাইকোর্ট সুপ্রিম কোর্টে মারামারি হওয়ার তো আমি জীবনে কোনোদিন কল্পনাই করি না। ইভেন এরশাদকে যে স্বৈরাচারী বলতাম আমরা, 82 সন থেকে আমি হাইকোর্টে যাই, সেই হাইকোর্টের নেতা ছিলেন তখন শামসুল হক চৌধুরী, এরশাদ বিরোধী আন্দোলনের প্রধান নেতা শামসুল হক চৌধুরী, 7বার যিনি সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট হয়েছিলেন। সেই শামসুল হক চৌধুরী দেখছি আমি, সেই ডক্টর কামাল হোসেনকে দেখছি, ইশতিয়াক আহমদ সাহেবকে দেখছি, খন্দকার মাহবুব উদ্দিনকে দেখছি, মাহবুব হুসেন সাহেবকে দেখছি, আমি ফকির শাহাবুদ্দিন সাহেবকে দেখছি, এরকম অনেক, জমিউদ্দিন সরকারকে দেখছি আমি, হ্যাঁ, টিএস খন্দকারকে দেখছি, টিএস খানকে দেখছি, এদেরকে দেখছি আমি।
এখন কোথায় গেল হাইকোর্ট সুপ্রিম কোর্ট? এটা আপনি চিন্তা, যে দেশে হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচার পাওয়া যায় না, সেই দেশের স্বাধীনতা কেন থাকবে আমি বুঝি না। কিন্তু আমি প্রতিদিন ওকালতি করি, কিন্তু সবসময় মন খারাপ করে করি। মাঝে মধ্যে আগে দুই একটা কথা বলতাম, এখন আর কথাও বলি না। কারণ আমি জানি বিচারপতিরাও, মহামান্য বিচারপতিরা অসহায়, অসহায়। কাজে আমি কথা বললে তাদের মনে আরো কষ্ট দিব, এটা আমি করতে চাই না। তো আমি কিন্তু ওইটা চাই। কিন্তু হাইকোর্টের ভিতরে মারামারি বিচারপতিদের সামনে, একজনকে ওনারা বিচারপতিরা জামিন দিবে কি দিবে না। আর আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলি, একজন চিফ জাস্টিস, খুব খারাপ মানুষ ধরে নিলাম, একজন চিফ জাস্টিস ছিলেন, সে ভুল করতে পারে, সে তো মানুষ, সে একটা রায়ে ভুল করতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু সে জামিন চাইতে পারবে না বা জামিন পাবে না, এরকম তো কথা হইতে পারে না। সেটা চিফ জাস্টিস ছিল। আপনারা দেশটাকে কোথায় নিতে চান? কোথায় নিতে চান দেশটা? চিফ জাস্টিস, তার বেল চাইতে গেলে মারামারি করবেন? যদি আপনাদের যুক্তি থাকে, যুক্তি দিয়ে উনি কেন বেল পাইতে পারেন না, জামিন পাইতে পারেন না, সেই যুক্তি দিবেন। যদি যুক্তি দেওয়ার পরে হাইকোর্ট বেল দেয়, আপনারা সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে যাবেন। কোর্ট তো আরো উপরে রয়ে গেছে। কাজে আমি মনে করি না যে সুপ্রিম কোর্টের যে বাংলাদেশের যে প্রধান বিচারপতি ছিল, তার হাতে হাত করা লাগাইয়া, তার চোখ কালো কাপড় দিয়া বান্ধিয়া, হ্যাঁ, তাকে চোরের মতো কোর্টে নিয়ে হাজির করিয়া, আর তার বেল চাইলে পরে নিজেরা মারামারি করিয়া আমরা খুব সম্মান অর্জন করতে পারবো, এটা আমি মনে করি না। যদিও খায়রুল হক সাহেবের অনেক কর্মকাণ্ড আমি পছন্দ নাও করতে পারি, আমি করিও না, কিন্তু খায়রুল হক সাহেব প্রধান বিচারপতি হিসাবে তার যেটা প্রাপ্য ওটা তাকে দিতে হবে। এই দেশের বিচারের নামে যে প্রহসন চলছে, প্রহসন না, নিষ্ঠুরতা চলছে, আমি প্রহসন বলবো না, নিষ্ঠুরতা চলছে। বিচারের কথা আসলে আমার আরেকজন মানুষের কথা মনে হয়, লোকটাকে আমি খুব ভালো মনে করতাম। আমি যেদিন আইএ পাশ করছি ওদিন তার জন্ম হয়েছে, 1966 সালে। তার নাম হলো আসিফ নজরুল। উনি এখন আইন উপদেষ্টা। অর্থাৎ আমি আইএ পাশ করছি সেদিন তার জন্ম হয়েছে। কিন্তু তাকে আমি খুব রেসপেক্ট করতাম, যেহেতু উনি ঢাকা ইউনিভার্সিটি পড়ে এবং খুব ভালো ভালো কথা বলতেন। উনি 92 সনে 93 সনে জাহানারা ইমাম, শহীদ জননী জাহানারা ইমামের সাথে উনি মামলায় পড়ছিলেন, হ্যাঁ, রাষ্ট্রদ্রোহী মামলায়, গোলাম আজমের ফাঁসির কাজ করছিল বইলা। সেইখান থেকে তাকে আমি চিনতাম, খুব ভালো মানুষ মনে হতো। কিন্তু এখন আমার আইনের কথা মনে হইলে এই লোকটার কথা মনে হয়। উনি যা করতেছেন, উনি এই যে কয়রা লাগাইতেছেন কার হাতে? উনি কয়রা লাগাইতেছেন এই রাশেদ খান মেননের হাতে। উনি পিঠ মোড়া বান দিয়া চোরের ডাকাইতের চেয়েও খারাপ অবস্থায় কোর্টে তুলতেছেন কাকে? আমির হোসেন আমকে। উনি কাদেরকে তুলতেছেন? যারা মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন, যাদের নেতৃত্বে 10,000 ছেলে ট্রেনিং দিছে দেরাদুনে, তাদেরকে পিঠমোড়া বান দিয়া সেই হাসান লোকিনু বলেন, শাহজাহান খান, আমি আরো বলতে পারি। কিন্তু সবচেয়ে ইদানিংকালে দুইটা দুর্ভাগ্যজনক ঘটনা করছে। একটা হইলো রংপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, রুকেয়া ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ছিলেন কলিমুল, সে, হ্যাঁ, কলিমুল্লাহ সাহেব। ডক্টর আমার কলিম। তাকেও কয়রা, একজন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তাই আর লেখাপড়া করিয়া ভাইস চ্যান্সেলর হয়ে লাভ কি? আমার তো মনে হয় যারা এমনই হয়েছে, যে আল্লাহর ওলি আল্লাহ যদি কেউ হয়, যদি তাদেরকে সামনে পায় তাদেরকেও করে লাগায়, সবরে করে এদের হাতে এরা পিঠমোড়া বাঁধ দিব, ওদের দিব, এদেরকে চোখ বাঁধিয়া রিমান্ডে নিব। আরেকজন হলো বরকাত সাহ, আবুল বারাকাত, বাংলাদেশের শ্রেষ্ঠ ইকোনমিস্টদের মধ্যে একজন। উনি ভাইস চ্যান্সেলর হওয়ার কথা ছিল ঢাকা ইউনিভার্সিটি, দুর্ভাগ্য হতে পারেন নাই বা হন নাই। কিন্তু উনার জীবনে সেকেন্ড ক্লাস বলে কোনো ক্লাস নাই, সব ফার্স্ট ক্লাস, সব ফার্স্ট। সেই বরকত সাহেবের মতো লোকদেরকে যেভাবে ট্রিটমেন্ট করা হয়, তো এইটা তো বুঝলাম আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছি। বরকত সাহেবরা আমাদের উপরে খুব ফেসিস্টের মতো কর্মকাণ্ড, যারা এদেরকে দিলাম। কিন্তু কালকে যদি সরকারের ক্ষমতা পরিবর্তন হয়, পাওয়ার তো আমি যেটা বলি, আমার মুখটা খুব খারাপ মুখ, এটা নাকি হয়ে যায় বাংলাদেশে। আমি শেখ হাসিনাকে বলতাম, অতাইজু মান্তাস শাহ অতা জিল্লু মান্তাস শাহ বেয়াদিকাল খায়ের ইন্না কালা কুল্লে শাইন কাদের। শেখ হাসিনা, একটু সামলায় চলে। এই দিনের ভোট রাত্রে করেন না, নিশিরাতের এমপি বানায়েন না। আপনি 24 সনে ইলেকশন এইভাবে করছেন, আপনি কিন্তু টিকতে পারবেন না। যেদিন করছে 7ই জানুয়ারি 2024 সন,
আমি আর ডামির ইলেকশন যেতে এই দিনে রাত্র 11টায় আমি বলছি শেখ হাসিনা থাকবে না 6 মাস। আমাকে প্রশ্ন করছে আপনি কেমনে জানেন? আমি কই আমি জানি, আমি আল্লাহ আছে উপরে, কে সরাবে? আমি কই আল্লাহ সরাইবে আর আল্লাহর মানুষে সরাইবে। বলছি শেখ হাসিনাকে, এমনও বলছি শেখ হাসিনা আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি নিজে ডুববেন, আপনি আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন। ভালোই মন্দ মিলায় 75 বছরের একটা রাজনৈতিক দল যার সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস জড়িত তাকে লয়ে আপনি ডুববেন। এই কথাগুলা যে আমি বলছি কথাগুলা ঠিক হয়েছে কিনা বাংলাদেশের মানুষ জানে। এমনকি শেখ হাসিনা চলে যাওয়ার 24 ঘন্টা আগে আমি বলছি 24 ঘন্টার মধ্যে ওনার সরকার চলে যাবে। আমার মুখটা বড় খারাপ এখনো কেন জানি মনে হয় সরকার কিন্তু পরিবর্তন হইতে পারে। ইউনূস সাহেব চিরদিন থাকবে। ইউনূস সাহেব যে কেন এত খারাপ কাজ করতেছে, অথবা এত খারাপ কাজের পারমিশন দিতেছে, অথবা খারাপ কাজ ফিরাইতে পারতেছেন না, অনিচ্ছা ইচ্ছা সত্ত্বেও উনি খারাপ কাজকে প্রতিহত করতে পারতেছেন না। উনি চুপ করে বসে থাকেন বুবার মতো। আমি বুঝি 85 বছর বয়স ওনার, আল্লাহ ওনাকে শতায়ু করুক, এটাও আমি চাই। কিন্তু এইটা আমি চাই না যে ইউনূস সাহেবের মতো লোক এখানে বৈশা বৈশা কিছু কুমানুষ অমানুষ, কিছু চোর ডাকাত বদমাশ লুটেরা হাইজাকারদেরকে দিয়া বাংলাদেশের সমস্ত মানুষের মাথার উপরে কাঁঠাল ভাঙিয়ে খাবে, এটা আমি চাই না। কিন্তু এবং চাই না বলে আমি আপনাকে বলি, আমার ওই লোকটার কথা মনে হয় ইউনূস সাহেবের আইন উপদেষ্টা, হি ইজ দ্য সেকেন্ড ম্যান অফ হিজ ক্যাবিনেট, তার নাম হলো আসিফ নজরুল। সে কি আছে কি নাই, কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু তার নামে হচ্ছে। আইন আদালত ধ্বংস করে দিয়ে উনি এটা প্রমাণ করছেন যে উনি আইনের প্রফেসর হওয়া ঠিক হয় না। এবং ইনশাল্লাহ আমি চাই উনি বাইচা থাকুক, খালি বাইচা থাকুক না, উনি সসম্মানে বাইচা থাকুক। এবং উনার পরিবর্তনটা উনি দেখা, যেদিন ওনার হাতে আইনের ক্ষমতা থাকবে না, এটাকে উনি ফেস করুন। আমি আমি উনার সামনে দুই একটা কথা বলতে চাই, যেভাবে কালো কাপড় বান্ধা আইনজীবীদেরকে অথবা নেতাদেরকে অথবা মুক্তিযোদ্ধাদেরকে আপনি কোর্টে হাজির করছেন চোর ডাকাইতের মতো, একদিন এমনও তো হইতে পারে, আল্লাহ তো আছে, আপনার ক্ষমতা না থাকলে যদি আর আর কোনো বাজে শাসক আসে, সেও তো আপনাকে চোখ বান্ধা আবার পিঠমুড়া বান্ধিয়া নিয়া জেলখানায় রাখতে পারে বিনা কারণে। সেদিন কিন্তু আমি আপনার পক্ষে বলবো যদি বাচ্চা থাকে। কাজে আমি বলতেছি দেশে আইন আদালতটাই প্রথম শেষ হয়েছে, তারপরে শেষ হয়েছে এই দেশে কালচার, রাজনৈতিক পলিটিক্যাল কালচার শেষ হয়েছে। আমাকে ফৌজু পাগলা ডাকে। সে ডাকে যে ছেলেটা, তার বয়স হলো 26 বছর, তার বাপের বয়স হলো 52 বছর, আর আমার বয়স হলো 78 বছর। মৌলানা ভাসানীকে যে পর্যায়ে মানুষ বলতো বৃদ্ধ রাজনীতি প্রবীণ রাজনীতিবিদ মৌলানা ভাই, তখন তার বয়স ছিল 70 বছর। এটা আর সময়টা ছিল 1957 সাল। তখন ওনাকে বলা হইতো 70 বছর বয়স ওনার, প্রবীণ রাজনীতিবিদ। উনি যখন দল ভাঙ্গিয়া কাকমারি সম্মেলনে আওয়ামী লীগ ভাঙ্গিয়া ন্যাপ করে, সাংবাদিক আব্দুল সালাম ডনের সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করছিল আপনার মতো একজন এত বড় নেতা দল ভাঙতেছেন কেন? আপনি তো আওয়ামী লীগে থাকলে পরে সোহরাওয়ার্দী সাহেব এখন প্রধানমন্ত্রী হতে পারে, আপনাকে তো সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী বানাইতে পারে। অথবা আপনি আতাউর রহমান খান বাংলার মুখ্যমন্ত্রী আছে পূর্ব বাংলার, আপনি তো মুখ্যমন্ত্রী হইতে পারেন। তো মৌলানা ভাসানী বলছিল প্রধানমন্ত্রিত্ব চাই না, মুখ্যমন্ত্রিত্ব চাই না, শুধু সত্য কথা বলতে চাই। আর সত্য কথা বলতে চাই বলে আজকে আমার বড় প্রয়োজন হয়েছে 0+0+0=0 যারা বলে তাদের বিরুদ্ধে দাঁড়ানো। আমি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়াইতে চাই। সেই 70 বছরে যদি প্রবীণ মৌলানা ভাসানী সাহেবকে বলে আমার বয়স তো 78 বছর, আমি কি বাংলাদেশের মানুষের কাছে বিচার দিব না এই যে আমার নামে এত কুকথা আকথা হয়? বলে আমি নাকি খুব রাগ করে কথা বলি। আমি তো রাগ করবো, আপনি তো আমার মেয়ে, আমার তো একজন মা আছে, আপন মা আছেন একজন। আমার সামনে যদি কেউ আমার আপন মাকে এসে দুইটা লাত্তি মারে, কথাটা বুঝেন, আমি কিন্তু যুবক ছেলে, আমার আপন মাকে দুইটা লাত্তি মারলো আরেকজন শক্তিমান মানুষ, আমি মরি আর বাঁচি, এটা কি করা উচিত আমার বলেন তো দেখি আপনি? আমার মায়ের সম্মান রক্ষা করার জন্য আমার জীবনটা দিয়ে দেওয়া উচিত, ওর জীবনটা নিয়ে নেওয়া উচিত। আমার মা হইল মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ না হইলে রাজনীতির মা হইলো বাংলাদেশের, রাজনীতির মার নাম হইলো মুক্তিযুদ্ধ। বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধ না হইতো তো বাংলাদেশ হইতো না, এটা পাকিস্তান থাকতো। সেই মুক্তিযুদ্ধকে যারা বাজে কথা বলে, মুক্তিযুদ্ধ হয় নাই, মুক্তিযুদ্ধ আমরা ইন্ডিয়ার কাছে বেছে দিছিলাম, ইন্ডিয়া আমাদেরকে চক্রান্ত করে মুক্তিযুদ্ধের নামে বাইরে বাইরে ঝগড়া লাগাইছিল, সেই কথা যারা মুক্তিযুদ্ধকে বলে আমরা মানি না মুক্তিযুদ্ধ,
এগুলা সব ভুলে যান। 24 হইলে প্রধান মুক্তিযুদ্ধ যারা বলে, এদেরকে যদি আমি ভুলে থাকি তোরা তৈলে রাজনৈতিক বেজন্মা, ব্যক্তিগত বায়োলজিক্যাল বেজন্মা না তো, তাইলে বাংলাদেশে থাকোস কেন? মুক্তিযুদ্ধ 71 যারা মানে না, তার তো বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই, তার তো পাকিস্তানে চলে যাওয়া উচিত। আমি এই কথাগুলো বলি সেই কারণে যে গালাগালি শুনি, যে থ্রেট শুনি, আমার সন্তানেরা, আমার সমস্ত আপনজনেরা সবাই বলে আপনি কেন ডেলি, আজকেও ওই যে আপনার সাথে কথা বলতে 7 মিনিট দেরি হইলো, আমি দেখলাম তোমার সাথে কথা বলতে ওই বাইরের থেকে আসছিল আমার শুভাকাঙ্ক্ষীরা, আর কাকা, মামা, আর কথা আপনি বলেন এত বকা আমার আর সহ্য হয় না। আমি বলে আমাকে বক, এই কারণে বকুক যে দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথার উপরে, হ্যাঁ, মাথার উপরে এই সব শয়তানের ছেলেরা প্রস্রাব করতে পারে, এইসব এইসব নিমক হারামের বাচ্চারা প্রস্রাব করতে পারে, যে বঙ্গবন্ধু না হইলে দেশের মানুষের মুখে কোনোদিন স্লোগান আসতো না, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা জমিবা। সেই বঙ্গবন্ধুর মাথার উপরে যারা প্রস্রাব করতে পারে, জিয়াউর রহমানের ছবি যারা পাও দিয়ে মুড়াইতে পারে, যারা তারেক রহমান সম্পর্কে বাজে করতে পারে, তারা ফজলুর রহমান সম্পর্কে 10টা গালি দেয়, কিন্তু আমি মুক্তিযুদ্ধ তো ছাড়তে পারবো না। আমি যদি আজকে বলি মুক্তিযুদ্ধ যদি না হইতো, বাঙালির ছেলে তো জেনারেল হইতো না। মুক্তিযুদ্ধ না হলে তো বাঙালি ছেলের ব্যাংকের মালিক হইতো না। মুক্তিযুদ্ধ না হইলে খারাপ ভালো যাই বলেন বাঙালির ছেলে তো সচিব হইতো না। মুক্তিযুদ্ধ না হইলে তো বাঙালির ছেলে চিফ জাস্টিস হইতো না, কারণ চিফ জাস্টিস থাকতো তখন ওতে ইসলামাবাদে, কারণ সুপ্রিম কোর্ট হলো ইসলামাবাদে। দেশের চিফ জাস্টিস হইতো না বাঙালির ছেলে। মুক্তিযুদ্ধ না হইলে তো দেশের মালিক, পাটকলের মালিক আমরা আদমজি লেবার থাকতাম। সেই মুক্তিযুদ্ধটাই এত খারাপ, একে ভুলে যেতে হবে। আর এই সবাই এসে আমার উপদেশ দেয় আপনি কেন মুক্তিযুদ্ধের পক্ষে কারছেন? কারণ এখনকার ছেলে পেলেরা না করে লেখাপড়া, খালি দেখে ইউটিউব, আর খালি ওই টাকা পয়সার পিছনে ঘুরে, হ্যাঁ কিছু পাওয়া যায় কিনা। আর সব খারাপের খারাপ হলে মুক্তিযুদ্ধ, ওই যে যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর, রবি ঠাকুরের সেই কবিতার মতো। মুক্তিযুদ্ধ হলে সব খারাপ কাম করছে। আরে মুক্তিযুদ্ধ না হলে তো আজকের সন্তান তোমরা পাকিস্তানের গোলাম থাকতা, তোমরা পাকিস্তানের গোলাম হয়ে যাও। আমি বারবারই বলি, আমার বাড়ি গ্রেটার ময়মনসিংহে, আমি 5 বছরে দেখছি 64 সন থেকে 69 পর্যন্ত 5জন ডিসি গেছে ময়মনসিংহ জেলা, এর মধ্যে 3জন ছিল বিহার পাঞ্জাবি। কিশোরগঞ্জে 5জন এসডিউ গেছে, এর মধ্যে 3জন ছিল পাঞ্জাবি। তোর তো ডিসিও হইতে পারতি না, ডিসিও হইতে পারতি না, হাবিব ব্যাংকের কেরানি হইতে পারতি না তোরা। কাজেই তোরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এত খারাপ করে এখন যারা করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিদিন মুক্তিযুদ্ধ হাজারে হাজারে আমার সঙ্গে ফোন করে, হাজারে হাজার, 3টা 4টা 5টা ফোন কানে ধরা যায় না। ছেলেরা আমাকে মেরে ফেলতে চায়। ফজলুর রহমান মরে গেলে বুঝতে পারবে যে সত্য এবং সৎ কথাগুলা বলার যে 1 নম্বর লোকটা, সেই লোকটাকে এরা মেরে ফেলছে। এরা বাংলাদেশে খুব খুব ক্লিয়ারলি আমি বলি, আমার আবেগটা এরকম হয়, এরা হলো সেই কিলার যারা সক্রেটিসকে হত্যা করছে। যে এরা হলো সেই কিলার যারা গ্যালিলিওকে হত্যা করছে। যে গ্যালিলিও বলছিল পৃথিবী ঘুরে সূর্য ঘুরে না, এরা হলো সেই কিলার যারা বঙ্গবন্ধুকে হত্যা করছে। এখন তারা ওই তাদের পায়ের জুতার সমানও আমি, আমাকে তারা হত্যা করতে চায়। কিন্তু আমাকে হত্যা করলে বাংলাদেশের সত্য কথা আর শুনতে পারবে না কেউ, আপাতত সময়ে। পরে হয়তো বা কোনো সন্তান আসতে পারে, কিন্তু 78 বছর বয়সে জীবন মৃত্যু রিস্ক নিয়ে সত্য কথা বলার মানুষ আর পাবে না। আমি তো চাই এই দেশটা মুসলমানের দেশ হোক, এই দেশটা হিন্দুর দেশ হোক, খ্রিস্টানের দেশ হোক, সমস্ত ধর্মের মানুষের দেশ হোক। যার যার ধর্ম পালন করুক, যার যার সংস্কৃতি পালন করুক, ওয়াজ মাহফিল হোক, আবার মাজারে গিয়ে মিলাদ শরীফ হোক, আবার লালনের গান হোক কুষ্টিয়ার লালনের মাজারে, আবার শাহ আব্দুল করিমের উজান দলের দিরাই গিয়ে আবার গান হোক, কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু সাইরে যায় ভাই যদি, আবার সেই তোমাদের নেত্রকোনার সেই রশিদ উদ্দিনের গিয়া গান হোক, হ্যাঁ, হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো, নেত্রকোনার সেই উকিল মুন্সি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, অথবা সেই জালালের থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগলা মন, দিন গেলে দিন আর পাবে না ভাটায় যদি লৌ যে পর।
আমি তো চাই এই গানগুলো বাংলাদেশে হোক, আমি তো চাই এই কবিতাগুলো হোক, শিশু বাচ্চারা পড়ুক, পাখি সব করে রব রাতি পোহালো, কারণে কুসুম কলি সকলি ফুটিল, রাখাল গরুর পাল। আমি তো চাই এটা হোক। আমি তো চাই বিয়ে পড়লে, অনার্সে পড়লে একটা ছেলে পড়ুক রবি ঠাকুরের সেই কবিতা, যে কবিতা শাহজাদপুরে বৃষ্টির মধ্যে আষাঢ় শ্রাবণের দিনে রবি ঠাকুর লিখেছিলেন সোনার তরীতে। হ্যাঁ, যে রবি ঠাকুর প্রথম বাঙালির জন্য ব্যাংক করছিল, এবং এটা করছিল অনলি মুসলমানদের জন্য, যেহেতু মুসলমানরা ছিল সবচেয়ে নির্যাতিত। সেই রবি ঠাকুরের এই শাহজাদপুর যারা ভাঙ্গে যেতে চায়, সেই অকাল কুষ্মাণ্ডদের কাছে আমি বলতে চাই, রবি ঠাকুরের কবিতার একটা লাইন তোর বাপ দাদা মিললে লেখতো দেখি। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খোরো ধারা খরো পরশা, কাটিতে কাটিতে ধান এলো ভরসা। আমি তো চাই এটা হোক। আমি তো চাই একজন যুবক যখন যুদ্ধে যাবে সে বলো, বলো বীর বলো উন্নত মমশির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির, বল বীর মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দোলক বোলক গোলক ভেদিয়া কুদার আরো শাসন ছেদিয়া, উঠিয়াছি আমি মহাবিশ্ব বিশ্ববিধাত্রীর, বল বীর বল উন্নত। আমি তো চাই বাঙালির ছেলে সেইরকম। আমি আর একটা এই বিষয়ে বলতে চাই যে আমাদের যে বাংলাদেশে আহ, মানে অনেকে ভেবেছিল, আপনারাও হয়তো ভেবেছিলেন যে প্রফেসর ইউনূস আসার আগে আমাদের কিন্তু এই যে সংস্কৃতি চর্চাটা চলছিল, এমন যে নয়, গানও হচ্ছিল, ওয়াজও হচ্ছিল, মাজার শরীফেও সবাই সব একদম খুব স্মুথলি চলছিল। না, মাজার তো দেখলেই এখন ওই যে একটা আছে মৌলানা আমির হামজা, ও কুষ্টিয়ার থেকে দাঁড়াইছে জামাতের ক্যান্ডিডেট হইয়া। এ উম, তো বলে কোটি কোটি টাকা দিব, শাহজালালের মাজার ভাঙ্গা ফেলো, মাজার ভাঙ্গা ফেলতে চায়। অথচ হ্যাঁ, তুমি দেখো মা, তোমার যে শাহ সুলতান শুয়ে আছে মদনপুরে তোমার নেত্রকোনায়, মদনপুরে। হ্যাঁ, 1000 খ্রিস্টাব্দের আগে আসছে তিনি, 1000 খ্রিস্টাব্দের আগে আসছে। অর্থাৎ এখন থেকে প্রায় 1600 বছর আগে এই লোক শাহ সুলতান এসে এনে মুসলমান বানাইছে। শাহ সুলতান না আইলে, শাহজালাল না আইলে, শাহপরান না আইলে, এই দেশে যদি না আসতো, এই অলি আল্লাহ গাউস কুতুব দরবেশ শাহ আহলে সুন্নাতুল জামাতের মাধ্যমে যদি না বলতো, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই বাঙ্গা আরে বাঙালি হিন্দুরা কি মুসলমান হইতো নাকি? বাঙালি হিন্দুরা যখন শুনছে আরে মানুষে মানুষে নাকি ভাই ভাই, সবাই নাকি এক কাতারে দাঁড়ায় নামাজ পড়া যায়, হ্যাঁ, সবাই নাকি কারো কোনো পরিচয় নাই, যোগ্যতা থাকলে সবাই নাকি চাকরি পাবে, সবাই মসজিদে যেতে পারবে, যেখানে আমরা মন্দিরে যাইতে পারি না ব্রাহ্মণদের জন্য। দলে দলে মুসলমান হয়েছে। সেই অলিয়া উলিয়া সেই দরবার ভাঙে দিতে চায়, সেই মাজার ভাঙে দিতে চায়, যে মাজারের বয়স 1500 বছর, 1200 বছর। শাহজালালের মাজারের বয়স হইল 1300 খ্রিস্টাব্দ থেকে এখন হলো 2500, 1200 বছর। ভাঙে দিতে চায় এরা। এদেরকে কে বলবে? এরা মুসলমান, এরা আসলে তো আমার কাছে, উমাইয়ার বংশধর, উমাইয়া বংশধর। এরা তো হইল, এদেরকে বলা হয় ওহাবি, যারা নবীকে হ্যাঁ, মানে না। আর ওহাবি, আমার কাছে নবীটা কি কেউ মনে বড় হচ্ছে ভাই চাচা, লাগে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজে আমি বলি এই দেশে ধর্ম থাকুক, সবাই সবার ধর্ম পালন করুক, এদেশে সংস্কৃতি থাকুক, সাহিত্য থাকুক, জ্ঞান থাকুক, বা বিজ্ঞানেও একটা ছেলে মঙ্গল গ্রহে যাওয়ার মতো, নাসাতে যাওয়ার মতো আমার বাঙালির ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় হোক আর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হোক, আহার এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, আমি যেটাকে নিয়ে সবচেয়ে গর্ব করতাম, যে ডাবল স্টার না পাইলেও ভর্তি হইতে পারে না, 100-র মধ্যে 10 জন ছেলে ভর্তি হইতে পারে বাংলার শ্রেষ্ঠ ছেলে, সেই ছেলেদের মুখে যে স্লোগান শুনলাম তারেক রহমান আর খালেদা জিয়ার বিরুদ্ধে আর বিএনপির বিরুদ্ধে, আল্লাহ আমাদেরকে রক্ষা করো, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছেলেরা এরকম স্লোগান দিতে পারে। এই যে স্লোগান দেখলাম আমি, এই যে দেখলাম শিবিরের ছেলেরা ইসলামের নামে যে স্লোগান দেয়, এরা নাকি আবার ইসলাম করে, ওই যে গুলাম আজম আর কি নিজামি টিজামির ছবি টাঙ্গাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন এদেরকে আমি যদি বলি রাজাকারের বাচ্চা, এমনি কয়ে ফজলুর রহমান বকাবো, গোলাম আজমের ছবি নিজামের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টাঙ্গাবি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স হলো 104 বছর। 104 বছরে 10,000 মহামানব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাইর করছে। সেই 104 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তান বানাইছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষা সৃষ্টি করছে, রক্ষা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা আন্দোলন করছে, ঢাকা বিশ্ব 69-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিছে, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের যুদ্ধ করছে সবচেয়ে বেশি। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কে? হ্যাঁ, এখন রাজাকারের বাচ্চারা গোলাম আজমের টাঙ্গা, আর এটা বানাইছে একটা সিনিয়র মাদ্রাসা। আর এই সিনিয়র মাদ্রাসার মুদাররিসের নাম তো নাইবা বললাম, একজন ভাইস চ্যান্সেলর করছে রাজাকার।
রাজশাহীর ভাইস চ্যান্সেলর রাজাকার, এইটা দেখার জন্য এখনো বাঁচে আছি। আমার চোখ অন্ধ হয় না কেন? আমার চোখ অন্ধ হয় না কেন? আমি তো অন্ধ হইতে চাই এই ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এটা করার জন্য। গোলাম আজম নিজামীদের ছবি দেখা যায় আলবদর রাজাকারের, এবং পরিষ্কার লেখা আছে। আমি চ্যালেঞ্জ করলাম, গোলাম নিজামী ছিলেন আলবদরের প্রধান কমান্ডার, যারা শত শত নারীকে ধর্ষণ করেছে, শত শত বুদ্ধিজীবীকে হত্যা করেছে, শত শত বুদ্ধিজীবীকে হত্যা করে আমার বাংলাদেশকে মেধাশূন্য, বাঙালি জাতিকে মেধাশূন্য করেছে, যারা লাখ লাখ মানুষকে হত্যা করার জন্য পাঞ্জাবিদেরকে দেখিয়ে বাড়িতে নিয়ে গেছে, গ্রামে গ্রামে গিয়ে পুরাইছে। সেই নিজামীদের আর মুজাহিদ আর গোলাম আজমদের ছবি দেখবার জন্য, গোলাম আজম টিকা খানে ডাকতো আব্বা, সেই গোলাম আজমদের ছবি দেখার জন্য আমাদের বাইচে থাকতে হবে। আর এটা কইলে পরেই বলবে, আরে ফজলুর রহমান তো খুব খারাপ কথা বলে, উনি তো দেশটারে ভাগ করতেছে। আরে আমি তো ভাগ করি না, তোমরাই তো ভাগ করতেছো। আমি তো বলছিলাম জামাতে ইসলাম 54 বছর পরে, 5ই আগস্টের পরে বলো যে আমাদের পূর্বপুরুষরা ভুল করছিল, আমরাও ভুল করছিলাম, আমাদেরকে মাফ করেন, চলো একসাথে পলিটিক্স করি। তুমি ইসলামের পলিটিক্স করো, আমি গণতন্ত্রের পলিটিক্স করব, আমি সমাজতন্ত্রের পলিটিক্স করব। না, তুমি না। এটা তো আঙ্কেল, ওরা আসলে যা চায়। আমরা এতদিনে এই প্রফেসর ইউনূস এসে একটা জিনিস যেটা হলো, যে আমরা বুঝে গেছি আসলে ওদের মধ্যে ওদের উদ্দেশ্যটা কি। আমার একটা প্রশ্ন, চাচা, আহ, আগের যেটা বলছিলাম যে আগে তো সবকিছু চলছিল, কিন্তু গত 1 বছরে এই যে প্রফেসর ইউনূস আসার পরে বিএনপি বা অন্যান্য বাম দলগুলো, অনেক দলই তো তাদের সাথে ছিল, এবং যে এই যে ধ্বংসযজ্ঞ, এই যে এত কিছু হয়ে যাচ্ছে বাংলাদেশে, বাংলাদেশের সমস্ত সার্বভৌমত্ব নিয়ে এখন একটা সংকটের মধ্যে পড়ে গেছি আমরা। এই অবস্থায় মানে আওয়ামী লীগকে তো ধ্বংস করছে, নিধন করছে। যারা আওয়ামী লীগের যাদের প্রতি মানে অপরাধী বা যাদেরকে মনে করা হয় অপরাধী, তাদের বিচারের প্রক্রিয়ায় চলবে। যেখানে আইন ব্যবস্থা নাই সেখানে বিচারের কত নাই। তো আওয়ামী লীগের সাধারণ মানুষ যে বঙ্গবন্ধু বলে, জয় বাংলা বলে বলছে বলে একটা 14 বছরের কিশোরকে জেলে নিয়ে গেছে। তো এই যেখানে পরিস্থিতি বা আওয়ামী লীগের অবস্থা তো বাদই দিলাম, ভয়ঙ্কর অবস্থা মধ্যে আছে, বিএনপিও কি এই যে একটু কোনো কিছু এত কিছু হয়ে যাচ্ছে একটু প্রতিবাদ করছে না? বা বিএনপির একটা কোনো স্ট্রং পজিশন কিন্তু দেখা যাচ্ছে না। একজন বলছেন যে তাদের মধ্যে উপদেষ্টার দুর্নীতি আছে, মির্জা ফখরুল সেটাকে ডিফেন্ড করে বলছে এটা ওনার ব্যক্তিগত মতামত। প্রত্যেকটা সময় একটা স্টেটমেন্ট আসছে, পরে আরেকটা। তো বিএনপি কি ভয় পাচ্ছে যে নির্বাচনটা কোনো মতে করানো যায় কিনা, এগুলো ওদের সাথে মেনে গুছে চললে, প্রফেসর ইউনূসের সাথে এরকম কিছু? বা রাজনীতি তো আসলে ভাবে হয় না, রাজনীতি মাঠ থেকে আসতে হবে, তাই না আঙ্কেল? বিএনপি দল হিসাবে এটা একটা প্ল্যাটফর্ম, বহু দল, বহু মতের লোক এখানে আছে। এটাকে আমি অনেক সময় বলি, এটা কমলাপুর স্টেশনের মতো। সবাই স্টেশনে গেছে, কেউ যাইব চিটাগাং, কেউ যাইব ময়মনসিংহ, কেউ যাইব রংপুর, কেউ যাইব কুমিল্লা, কিন্তু কমলাপুর স্টেশনে গিয়ে সবাই জমা হয়েছে একটা প্ল্যাটফর্মের মধ্যে। কিন্তু আস্তে আস্তে এটা দল হিসাবে গড়ে উঠতেছে। কিন্তু বিএনপির একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, আমি যেহেতু দলটা করে, আমি দলটার এইভাবে সমালোচনা করলে আমি ভিতরেও করব, কিন্তু বাইরে করতে পারি না। কিন্তু আমার কাছে মনে হইতেছে এখানে বিএনপির মধ্যে কিছু কাজ করতেছে, নির্বাচনটাকে তারা মনে করতেছে এটা হলো প্রধান কন্ট্রাডিকশন বাংলাদেশের রাজনীতিতে। কিন্তু আসলে আমার মনে হয় এটা প্রিন্সিপাল কন্ট্রাডিকশনটা ইলেকশন, প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হলো ফিলোসফিক্যাল। ফিলোসফিক্যাল, ইয়েস। 71 ঠিক ছিল কি ঠিক ছিল? হ্যাঁ, কালকে পরশুদিনও দেখুন বিএনপি নেতারা যখন বলে না 54 বছর পরে আর আমরা ভাগ করতে যাই, আরে আমরা কি ভাগ করি? ভাগ তো করতেছে ওরা। আমাদের নেতারা বলে, ওই যে স্থায়ী কমিটির নেতারা তো অনেক জ্ঞানী গুণী মানুষেরা, হুম। হ্যাঁ আমরা 54 বছর পরে আর দেশ ভাগ করতে চাই না, রাজা কার আলবদর কইয়া অমুক কইয়া তমুক। আরে আমি তো কই না রাজাকার আলবদরের ননটা তো ওরা মনে করাই দিতেছে, যখন ওরা বলে এটা তো বাংলাদেশ না, এটা তো 71-এ তো কোনো যুদ্ধ হয় না, ইন্ডিয়া আপনার সাথে ষড়যন্ত্র করে দেশ ভাঙিয়ে দিচ্ছে, তখনও তো আমি বলে এই রাজাকারের বাচ্চা কসকিরি। কিন্তু বিএনপির অনেক নেতারা এখন মনে করে যে 54 বছর পরে আর এই গন্ডগোলটা লাগে। কিন্তু আমি একটা কথা বলি, বলে রাখি, আমি যেখানে যখন যাই বিএনপির শত শত কর্মীর সঙ্গে আমার কথা হয়, সারা দেশব্যাপী হয়, এখানে গেলে পরে 50 জন জমা হয়। জমা হয়ে বলে আপনি ঠিক কথা করেছেন, আপনি কথাগুলো বলে যান। বিএনপি যদি সঠিক জায়গাতে আসতে হয়, এবং আসতে হবে, আমার ধারণা বিএনপি কে বলতে হবে আমার দলটা কিন্তু জিয়াউর রহমানের দল। এই দলটার এই নেতার নাম ছিল মেজর জিয়া,
71 সনের 27শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। এই মেজর জি এই হলো এই দলটা প্রতিষ্ঠা করছিল, কারণ আমরা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের দল। এই কথাটা কাজে মুক্তিযুদ্ধের বিপক্ষে কোনো কথা শুনতে আমরা চাই না। আমি কিন্তু ওদেরকে আলবদরা দেখার বলতে চাই না, কিন্তু ওরা যখন বলে বাংলাদেশ মানি না, তখন আমি বলি কথাটা। আমি কিন্তু অ্যাকশনে রিয়াকশন করি। আমার কথাটা কি আপনারা বুঝছেন? জি, জামাত বুঝছি। যখন বলে, এই ছেলেরা যখন বলে হিজবুত তাহরির করে ফেলবো, আফগানিস্তান করে ফেলবো, যখন ইসলামী আন্দোলনের নেতারা বলে যেটা হবে কি আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, বাংলা যখন হবে সবাই, তখন আমি বলি এরা হইলো রাজাকারের বাচ্চা। আমি তো এটা সহ্য করি না। কারণ বিএনপি যদি মনে করি এই কথাটা কইলে পরে আপনি বাক করে না, আমি বাক করতেছি না, ওদেরকে বন্ধ করতে বলে। মুক্তিযুদ্ধের পক্ষে সবাই দাঁড়াক, তারা ইসলামের নামে ভোট চাক, মানুষ তাদেরকে ভোট দিলে তারা ইসলাম করুক। আমি গণতন্ত্রের নামে, প্রগতিশীলতার নামে, সমাজতন্ত্রের নামে, পেটের ভাত পরনের কাপড়ের নামে, শিক্ষা শেষে চাকরির নামে, সংস্কৃতির নামে, আমি আধুনিক সংস্কৃতির নামে, বিজ্ঞানের নামে আমি ভোট যাবো। দেখি কারে ভোট দেয়। আমি তো চ্যালেঞ্জ করছি যে 19টা সিট আছে সিলেট জেলায়, গ্রেটার সিলেটে, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, 19টা পার্লামেন্ট সিট আছে। সিলেটের হইলে প্রেসিডেন্টের বাড়ি হইলো আমিরুল মুমিনিন, ওনার নাম এখন কয়। উনি নাকি বাংলাদেশের ওলি আল্লাহ। আচ্ছা হোক ওলি আল্লাহ, তো ওলি আল্লাহ সব সিলেটের একটা সিটে দাঁড়াক। সিলেটের 19টা সিটের মাঝে একটা সিট যদি জামাত পাস করতে পারে, আমি মনে করবো যে আমার রাজনীতি ভুল। একটা সিট। আমার গ্রেটার ময়মনসিংহে 39টা সিট আছে টাঙ্গাইল সহ, একটা সিটে যদি জামাত পাস করতে পারে, আমি বলবো যে তাইলে আমার রাজনীতি ভুল। আমার কথাটা, কিন্তু তারা ইলেকশনে যাবে না। না, কেন সেই যাবে না? কারণেই তো তারা এরকম ধানাই পানাই কথা বলতেছে, ইলেকশন হ্যাঁ, চায়। দানাই পানি আপনি দানাই পানাই, তুমি বলতেছো দানাই পানাই, আর আমি বলতেছি এরা এক সময় এসে কইবো না ইলেকশন আমরা যাবো না, না কইছি না। এটা তো আমি না করি না, ইলেকশন আমরা যাবো ফেব্রুয়ারি মাসেই। তবে আমাদের প্রত্যেককে শরীয়ত মতো 4টে করে বিয়া করায় দেওয়া, তাইলে আমরা সবাই ইলেকশন, 4টে বিয়া করতে 4 বছর সময় লাগতো, এরপরে আমরা ইলেকশনে যাব। ও কথাটা, আমার ছেলেরা বলবে আমাদের হাতে টেহা নাই, পয়সা নাই, আমাদের প্রত্যেককে 200 কোটি করে টেহা দেওয়া হোক, তাইলে আমরা ইলেকশনে যাব। এখন তাদের এই কথা শুনে তো আর আমরা ইলেকশন করতে পারবো না। পিআর এর নামে ইলেকশন করে, পিআর এর নামে ইলেকশন করলে এদেশে তো বিতর্ক করাটাও তো সম্ভব না, কারণ এর তো লেহা জানে না, পড়া জানে না। এদের সাথে কি বিতর্ক করবো? পৃথিবীর কনস্টিটিউশন, 212টা দেশের কনস্টিটিউশন আমি এনে তোমাকে এখন দেখাইতে পারি। আমার এই ঘরে 10টা আছে, 200 দেশের কনস্টিটিউশন। পিআর কয়টা দেশে আছে? কি এর পিআর আমার দেশে? কি বুঝে মানুষ পিআর এর? এই যে তোমাদের বাড়ি পূর্বদলা বা কলমাকান্দায় বা দুর্গাপুর বা আমার কিশোরগঞ্জ, কোন মানুষটা বুঝে যে পিয়ার একটা ভোট দিব? বুঝেই না, হ্যাঁ, বোঝে না। বুঝেই না। না, এই আমাকেই পিআর জিজ্ঞেস নিয়ে করছে আমার, কয়েকজন, পিয়ারটা কি আপা? আমি বলছি হ্যাঁ পিয়ারটা পিআরটা, এই ঘটনা, আমি বলে কি বলি এটাও তো এক পিআর, ধরনের কোটাই, মানে লোয়ার আমি কোর্ট। বলি আমি বলি ইউনূস সাহেবের যদি সততা থাকে, এবং আমি বিশ্বাস করতে চাই এখন ওনার সততা আছে, 85 বছর, ওনার যদি রিয়েল সততা থাকে, ওনার কথা হলো পিআর করেন, আপত্তি নাই, কিন্তু আমি ইলেকশনটা দিব বর্তমান সংবিধান অনুযায়ী। আর আপনারা মাঠে গিয়া বলেন যে আমাদের যদি আপনারা ভোট দেন তাহলে আমরা পিআর করবো, আগামীতে করেন গিয়া, কোনো আপত্তি নাই তো। আপনারা ওই হাউস অফ প্লট বানাইবেন, উচ্চ কক্ষ বানান গিয়া, কিন্তু ভোটে যান। ভোটে গিয়ে যদি মেজরিটি পান তাহলে পিআর করেন। ও মা, 10% ভোট পাইবেন না, 15টা সিট পাইবেন না, কইবেন না আমরা 150 করে সিট দেওয়ার লাগবো, না হলে ইলেকশনে যাবেন। ছেলেরা কানে কানে খবর পাঠায়, নেতারা কইও, বিএনপির নেতারা আমাদেরকে 15টা সিট দিয়ে দিত, এমনি 30টা সিট দাবি করে, যে এমনি ওইসব সিটে কেউ ইলেকশন করতে পারবো না, এই ছেলেরা পাস করে আইবো। আরে এইগুলা এইগুলা কোনো হইতে পারে? চুক্তি হইতে পারে? কাজে এই দেশ কোথায় যাবে আমি জানি না। তবে ইউনূস সাহেব যদি কালকে বলতে পারে, আমি আবারও বলছি, জনাব মোহাম্মদ ইউনূস সাহেব, উনি নোবেল লরে, উনি যদি কালকে বলতে পারেন না আমি বলছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইলেকশন হবে, আমরা ক্যাবিনেট সব একমত, আমি বাংলাদেশের মানুষকে আমরা অনুরোধ করছি আমরা থাকবো না, আমরা আর্মি সহ সিদ্ধান্ত নিছি ইলেকশন করব কনস্টিটিউশন অনুযায়ী, এবং সেই ইলেকশন হবে, যারা আসে আসবে, যারা আসে না আসবে না। কালকে কইলে কালকে ওই আর থামে যাবে, আমি বলে দিলাম। কিন্তু যদি এরকম হয়, ওই যে কইলাম, আমার নেত্রকোনা রশিদ উদ্দিন, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হয়ে যাও। সোজা হয়ে ছাড়ো। এই, হ্যাঁ, সেই রকম যদি ইনু সাহেবের খেলা হয়, এই খেলা কোনোদিন শেষ হবে না।
দিন শেষ হবে না। এবং আমার ধারণা আসল ঘটনাটা ওইখানেই লুকায়িত। আমাদেরও ধারণা, দূর থেকে যা বুঝতে পারছি আমাদেরও মনে হয় যে আসলে পুরো মূল কলকাঠি এই যে ইউনূস সাহেব, প্রফেসর আসিফ নজরুল এরাই করছেন। এবং আসলে নির্বাচনটা কি ঝুলেই গেল হয়তো, জানি না কি হবে। আমি একদম শেষ পর্যায়ে চলে না, আসছি আমাদের। ছেলেরা যখন বলে দিছে, আমার কথাটা শুনো, জি, জি। ছেলেরা বলছে কিছুতেই ফেব্রুয়ারিতে ইলেকশন হইতে দিব না, হতে যখন দেবেন। বলে ফেলছে তখন তো ইউনূস সাহেব বলবে আমার ছেলেরা তো না করে, আমি তো 85 বছরের বুড়া, হ্যাঁ, এখন আমার ইয়াং ছেলেরা না করে আমরা কি করব? আগে আপনারা তাদেরকে প্রধানমন্ত্রী বানানোর একটা কন্ডিশন দিয়ে এলেন, তারপরে আমি ইলেকশন দিয়ে দেব। হ্যাঁ, ওই যে এইসব শফিকুর ছেলে যে প্রধানমন্ত্রীর যে প্রেস সচিব ছিল বহু আগেই বলছে যে এনসিপির যে মেইন ছেলেটা ও নাকি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এরকম একটা কিছু অনেক আগেই বলেছিল। তাদেরও এটা প্ল্যান করাই আছে। চাচাই এগুলো সে বিএনপি কেও বুঝতে হবে, বড় রাজনৈতিক দল এবং অন্যান্য না, রাজনৈতিক। বিএনপি, আমি একটা কথা বলি, বিএনপি একটু ধীরে চলে, কিন্তু বিএনপি কিন্তু কিছু ব্যাপার রক্ষা করছে বাংলাদেশে। বিএনপি কিন্তু সংবিধান সব চুরিয়া ফেলায় দিব এটাতে একমত হয় নাই। বিএনপি রাষ্ট্রপতি ফেলায় দেও একমত হয় নাই। ওই ইলেকশন যে কোনো সময় দেও ওইটা হয় না, বলছে নির্দিষ্ট সময় দেও। কিছু কিছু আছে, একটু ধৈর্য ধরো। আমার ধারণা বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে এমন ভাবে দাঁড়াবে এক সময়। কারণ যে বিএনপি 6 মাস আগে জামাত ইসলামরে খালাতো ভাই মনে করতো, সেই বিএনপি কিন্তু লাখে লাখে স্লোগান দিছে গ্রামে গ্রামে, এবং নয়া পল্টনে দাঁড়ায় 5 লাখ একসাথে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার। বাংলাদেশ। কাজে প্রয়োজনে বিএনপি করতে পারবে না এমন না, আমার মনে হয় বিএনপি করতে পারবে। এটা হলো আমার ধারণা ব্যাপারটা। চাচা, আমরা অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বললে মনে হয় কথা বলতেই থাকি। তো আবারও বলবো, আমি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার জাস্ট দুইটা প্রশ্ন আপনি, প্রশ্ন না, জানতে চাই, আমাদের দর্শকরা আসলে জানতে চেয়েছে। আপনি যে এই যে মুক্তিযুদ্ধ মঞ্চ বা মুক্তিযুদ্ধ নিয়ে আপনি একটা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে একটা কাজ করার কথা শুনতে পাচ্ছি যে আপনি করছেন বা করার পরিকল্পনা করছেন, এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন প্রোগ্রামও আপনি বেশ কয়েকটা করলেন। এটা একটা আপনি আমাদেরকে বলেন অল্প করে। আর বঙ্গবন্ধুকে নিয়ে আপনি এক দুই লাইনে আমাদেরকে কিছু একটা বলেন। মুক্তিযোদ্ধারা এক হোক, এক থাকুক, হুম, এটা তারা চেষ্টা করতেছে। জি, এবং এই চেষ্টার পিছনে তারা চায় আমার একটা সমর্থন থাকুক। আমরা মুক্তিযুদ্ধ কোনো দলের না, জি, আমরা 71-এর মুক্তিযোদ্ধারা এক হয়ে বলতে চাই যে মুক্তিযুদ্ধ বেঁচে থাকুক, জি, আর মুক্তিযুদ্ধ বিরোধীরা সাবধান হোক। জি, একদিন আমরা বসতে চাই সোহরাওয়ার্দী উদ্যানে, দেখি আমরা কত আছি। আমার হিসাব অনুযায়ী 1,12,000 মুক্তিযোদ্ধা জীবিত আছে, জি। রিয়েল ও, মুক্তিযোদ্ধা। হ্যাঁ, আর মুক্তিযুদ্ধের প্রজন্ম অনেক। তো এক লাখ আমাদেরকে বারো রাখেন, হাজার হ্যাঁ, আমাদেরকে রাখেন ঠিক প্রজন্ম। আছে, আমি এই তো মুক্তিযুদ্ধের প্রজন্ম তো বললামই মা, অনেক। আমার ধারণা মুক্তিযোদ্ধারা একদিন সোহরাওয়ার্দী উদ্যানে যদি এই পেস পোস্ট লাগায়, ইউনূস সাহেব ইলেকশন ফিলেকশন না দেয়, যদি ওরা পেস লাগাইতে চায়, তাহলে একদিন মুক্তিযোদ্ধারা কিন্তু বসে যাবে সোহরাওয়ার্দী উদ্যানে। আর সেই বসে যাওয়ার মধ্যে যদি গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন থাকে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বসে গেলে তো কোনো দোষ নাই, আমি তো কোনো দল না, মুক্তিযোদ্ধারা তো কোনো দল না। এক, দুই হইল বঙ্গবন্ধুর প্রশ্নে যেটা আপনি বলতেছেন, সেই প্রশ্নটা হইল যদি মুক্তিযুদ্ধ থাকে, বাংলাদেশ থাকে, তাইলে বঙ্গবন্ধু ইজ দা ক্যাপ্টেন অফ দা লাস্ট ফাইনাল গেম অফ বাংলাদেশ ওয়ান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম। তার আগে আরো 3 জন নেতা আছে যারা হুম, মুক্তিযুদ্ধ ওইভাবে বলে নাই, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তারা কিন্তু বাঙালি জাতিকে পথ দেখাইছে। সোহরাওয়ার্দী কিন্তু চাইছিল বাংলা এক, বাংলা থাকুক, বাংলা ভাগ না হোক, কলকাতা আমাদের ভাগে থাকুক। এগুলা কিন্তু সোহরাওয়ার্দী সাহেবের অনেক বড় ঘটনা আছে, সোহরাওয়ার্দী এবং শরৎ বোস। এগুলা কইলে অনেক সময় লাগবে, আমি ঘন্টার পর ঘন্টা কইতে হ্যাঁ, পারবো। আমরা ওইটা নিয়ে একদিন এরপরে আছে ইতিহাস নিয়ে আপনার সাথে আসাম বলবো। থেকে একজন লোক আসলো, বাসানচরের মৌলানা, তার নাম হইলো আব্দুল হামিদ খান বাসানি। সারা পাকিস্তান আমল জুড়ে তার কিন্তু একটা অবদান আছে মারাত্মক, বাঙালি জাতিকে জাগ্রত করার জন্য, প্রগতিশীলতার পথে, মুক্তিযুদ্ধের পথে। এবং সোহরাওয়ার্দী এবং ভাসানীর প্রধান শিষ্যের নামে হইল শেখ মুজিবুর রহমান। হি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ ফাইনাল গেম অফ লিবারেশন, আমি তো করেই ফেলছি।
এরপরে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, এখানে সেনাবাহিনীর একটা ভূমিকা আছে, প্রধান ভূমিকা। তেলিয়াপাড়াতে সব বসলো, তেলিয়ামুড়া, তেলিয়াপাড়া, ওই যে যেটা মাধব, হবিগঞ্জের মাধবপুরে, সেইখানে উসমানী সাহেব আছেন একজন, উনি তখন এমএনএ, উনি তখন রিটায়ার্ড আর্মি অফিসার, কর্নেল। যখন মেজররা এক হইতে পারতেছে না কে প্রধান হবে, তখন বললো স্যার যদি হয় আমাদের কারো আপত্তি নাই। সেই স্যারের পিছনে দাঁড়াইলো 1 নম্বর সেক্টর কমান্ডার মেজর জিয়া, পরবর্তী সময় রফিকুল ইসলাম, 2 নম্বর সেক্টর কমান্ডার খালেদ মুশাররফ। খালেদ মুশাররফ আহত হইল পরবর্তী সময় হায়দার বীরুত্তম, মেজর হায়দার বীরুত্তম। 3 নম্বর মেজর শফিউল্লাহ। 4 নম্বর সিআর দত্ত, সেক্টর কমান্ডার। 5 নম্বর সেক্টর মীর শৌকত আলী। 6 নম্বর সেক্টর কমান্ডার MK বাশার। 7 নম্বর সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান। 8 নম্বর সেক্টর কমান্ডার MA মঞ্জু। 9 নম্বর সেক্টর কমান্ডার MA জলিল। 10 নম্বর সেক্টর, 11 নম্বর সেক্টর কমান্ডার কর্নেল তাহের। এদের একটা অবদান, মুক্তিযুদ্ধের অস্ত্রের পিছনে একটা অবদান আছে, তাদের পিছনে আমরা লাখে লাখে যুদ্ধ করছি, আমাদের একটা অবদান আছে। কিন্তু খেলার ক্যাপ্টেনের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর। আজকে তাকে হত্যা করা হোক আর যাই হোক করা হোক, ইমাম হোসেনকে হত্যা করলে ইমাম হোসেন চিরদিনের জন্য শেষ হয়ে যায় না, বরং ইয়াজিদরাই শেষ হয়ে যায়। সিরাজউদ্দৌলাকে হত্যা করলেই মীর জাফররা গ্লোরিয়াস হয়ে যায় না, বরং মীর জাফররাই চিরদিনের জন্য মরে যায়। কাজে বাংলাদেশে কে হত্যা হইল না হইল, 15ই আগস্ট আসতেছে, কে আসতেছে, যতদিন বাংলাদেশ থাকবে, আমি কথাটা কইছি, হি হি উইল বি দ্য ক্যাপ্টেন অফ দ্য লাস্ট গেম, ফাইনাল গেম অফ লিবারেশন। যে যত কথাই, অনেক এটা হলো। ধন্যবাদ চাচা। মানে আপনার সাথে কথা বললে মনে হয় কথা ফুরায় না, শেষই হতে চায় না। আবারও আমরা কথা বলবো, তবে এরপর পরের বার আমরা ইতিহাস নিয়ে কথা বলবো, বাংলাদেশের ইতিহাস আরো গভীরে জানার চেষ্টা করব। আচ্ছা মা, আপনি সুস্থ মা, থাকবেন, ভালো থাকবেন, আর একটা কথা মনে রাখবেন যে আমরা সবাই, বাংলাদেশের 90% মানুষ আপনাকে শ্রদ্ধা করে, আপনাকে ভালোবাসে, আপনাকে অন্যরকম, আপনার 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 নাম থেকে যাবে। মানে আপনি যে এই যে দাঁড়ালেন, এই যে একটা সময় যে দাঁড়ালেন, পথ দেখালেন, সেটা আপনি ফিল করেন আমি জানি, কিন্তু আমাদের ভালোবাসা, শ্রদ্ধা সব সময় আপনার জন্য আছে, এবং সব সময় আমার দোয়া করব আমার আপনি সুস্থ সালাম রইল থাকেন। সবার প্রতি, আমার সালাম বাংলাদেশের, দেশের এবং বিদেশের সমস্ত বাঙালিদের প্রতি আমার সালাম। ভালো আমার জন্য থাকবেন যাতে চাচা। দোয়া করে, আমিও দোয়া করি। ঠিক। আসসালামু আলাইকুম। মা, শুধু দর্শক মা। শ্রোতা, আশা করি আমাদের কথোপকথন আজকে ভালো লেগেছে। 15ই আগস্ট, শোকের মাস, শোকের দিন। আপনারা সবাই ভালো থাকুন, চলুন দেশটা ভালোবাসি, এই মুক্তিযুদ্ধকে ভালোবাসি, মুক্তিযোদ্ধাদের সম্মান করি, ভালোবাসি, আমরা যেন তাদের অসম্মান না করি। আপনাদের শুভকামনায়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।